বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি হচ্ছে মধ্যযুগের সাহিত্যের অন্তর্গত বিজয়গুপ্তের পদ্মা পুরাণ বা মনসামঙ্গল কাব্য নিয়ে একটু আলোচনা করব। এটি খুব ছাত্রছাত্রীদের কাছে খুবই জটিল একটা বিষয় যে কিভাবে মধ্যযুগের সাহিত্যগুলো কিভাবে পড়বো বা কিভাবে প্রশ্ন আসতে পারে, কারণ এই মধ্যযুগের সাহিত্য এসএসসিতে যেমন রয়েছে, বিহার স্টেটে রয়েছে, নেট সেটের গুরুত্বপূর্ণ একটি অংশ এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও কিন্তু এই মধ্যযুগের সাহিত্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমি আজকের বিজয়গুপ্তের যে পদ্মা পুরাণ কাব্য বা মনসামঙ্গল কাব্য নিয়ে আলোচনা করব যে কিভাবে প্রশ্ন হতে পারে বা কী ধরনের প্রশ্নগুলো আসতে পারে, বিশেষ করে নেট সেটকে মাথায় রেখে আমি সেই প্রশ্নগুলো আলোচনা করব। প্রথমত যে বেসিক জায়গাটা বলবো সেটা হচ্ছে বিজয়গুপ্তের জন্ম হচ্ছে ফুল্লশ্রী গ্রামে। পূর্ব দিকে ছিল গণ্ডেশ্বর নদী আর পশ্চিম দিকে ছিল ঘাগরা নদী। পিতার নাম সনাতন গুপ্ত, মাতার নাম রুক্মিণী, জাতি ছিল বৈদ্য। এবং আর একটি গুরুত্বপূর্ণ যেটা বিষয়, তার কারণ আমরা জানি যে মধ্যযুগের সাহিত্যে নির্দিষ্ট একদম খোদাই করা সাল তারিখ কিন্তু দেয়া নেই। একমাত্র মধ্যযুগের সাহিত্যে আমরা দেখব যে মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে প্রথম কিন্তু সাল তারিখ পাওয়া যায়, যে 1395 শকে গ্রন্থ আরম্ভন, 14/2 শকে হইল সমাপন। আমরা জানি যে শকাব্দের সঙ্গে 78 যোগ করলে খ্রিস্টাব্দ হয়, অর্থাৎ স্পষ্ট করে ওই মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটাই প্রথমে কিন্তু সেখানে স্পষ্ট করে সাল তারিখ দেওয়া আছে। কিন্তু আর অন্যান্য কোনো মধ্যযুগের সাহিত্যে কিন্তু স্পষ্ট করে সাল তারিখ দেওয়া নেই, সেখানে কিন্তু সাল তারিখ বার করতে হয়। তো মধ্যযুগের সাহিত্য থেকে এই যে সাল তারিখ বের করার যে নিয়মটা, এটাকে বলা হয় অঙ্কস্য বামাগতি। অঙ্কস্য বামাগতিতে সাল তারিখ বার করতে হয়। আমরা দেখব এই কাব্যের রচনাকাল সম্পর্কে কবি বলেছিলেন যে ঋতু শূন্য বেদ শশী পরিমিত শখ সুলতান হোসেন শাহ নির্পত্তি তিলক। এখানে 4টে শব্দ, ঋতু, শূন্য, বেদ, শশী। আমরা দেখব ঋতু মানে অঙ্কস্য বামাগতিতে করব, কিন্তু প্রথমে আমরা এর মানগুলো বসিয়ে নিই। ঋতু মানে কি? 6টা ঋতু 6, শূন্য মানে 0, বেদ মানে 4, শশী মানে চাঁদ 1। তাহলে কি পেলাম? 6 0 4 1। এটাকে অঙ্কস্য বামাগতিতে উল্টে দিলে কি হবে? 1 4 0 6। এটা কিসে আছে? শকাব্দে আছে। এর সঙ্গে 78 যোগ করলে সেটা কিন্তু খ্রিস্টাব্দ বেরিয়ে যাবে, অর্থাৎ 1484 খ্রিস্টাব্দ হচ্ছে এই কাব্যের রচনাকাল। এবং এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো হতে পারে, প্রথমত হচ্ছে এই পদ্মা পুরাণ বা মনসামঙ্গল কাব্যের কয়টা খণ্ড আছে। প্রথমত হচ্ছে এখানে 2টো খণ্ড আছে, একটা হচ্ছে দেবখণ্ড, একটা নরখণ্ড। দেবখণ্ডে আছে 6টা পালা, সেটা হচ্ছে মনসার জন্মপালা, গৌরী কন্দন পালা, মনসা বিবাহ পালা, অষ্টনাগের জন্মপালা, অমৃত মথন পালা, বনবাস পালা। এবং বাকিগুলো হচ্ছে নরখণ্ডতে আছে হাসনুসুন যুদ্ধপালা, গুয়াবাড়ি কাটাপালা, ধন্বন্তরী বধপালা, 6 কুমার বধপালা, ঝালুবাড়ির পুজোপালা, যমযুদ্ধপালা, যাত্রা পাটন পালা, বস্তু বদল পালা, ডিঙ্গা বুড়ানো লক্ষিন্দরের জন্ম চান্দ লাঞ্ছনা পালা, লক্ষিন্দরের বিবাহের জোড়ানি পালা, লোহার বাসরঘর নির্মাণ পালা, লক্ষিন্দর বিবাহ পালা, লক্ষিন্দর দংশন পালা, আর ভাসান পালা, স্বর্গারোহণ পালা। এই পালাগুলো অর্থাৎ দেবখণ্ডে আছে 6টা আর নরখণ্ডে আছে 7 থেকে 21, মোট হচ্ছে 21। তাহলে 21 থেকে 6 বাদ দিলে কত হয় না 15টা। ঠিক আছে, 15টা পালা হচ্ছে নরখণ্ডে। এই নরখণ্ডের যে 15টা পালা, এটা হচ্ছে ইউজিসি নেটের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে। এই যে 15টা পালা যেটা নরখণ্ডে রয়েছে, এর সঠিক ক্রম মাঝে মাঝে দিয়ে দিতে পারে, কোনটার পরে কোন পালাটা আছে। ঠিক আছে, 4টে দিয়ে দেবে উল্টা পাল্টা করে কোনটার পরে কোন পালাটা আছে, কিংবা দিয়ে দেবে যে নির্মুক্ত কোনটি নরখণ্ডের মধ্যে নয়, মানে দেবখণ্ড নরখণ্ড থেকে 3টে দিয়ে দেবে, বাকি একটা দেবখণ্ড থেকে দিয়ে দেবে, দিয়ে বলবে কোনটি নরখণ্ডের অন্তর্ভুক্ত নয়, বা নরখণ্ডের পালাগুলো সঠিক ক্রম কিন্তু এখানে পরীক্ষায় আসতে পারে। এবারে আমি যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু দেওয়ার চেষ্টা করব এখানে। প্রথমত নরখণ্ডের যে অধ্যায়গুলো আছে সেগুলোকে মাথায় রেখে দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে চলে যাব যে হাসান হুসেন পালাতে। সেখানে আমরা দেখব রাখালেরা খেলা করছে এবং লাটিক নামে একটা চণ্ডালের প্রসঙ্গ পাবো। এবং এই যে মনসার পুজো কেন করা হবে সেটা কিন্তু হাসান হোসেন পালাতে উল্লেখ করে দেওয়া হয়েছে, যে মনসার পুজো করলে কি হবে। 1, মনসার পুজো করলে নিরাপদে থাকা যাবে, হারিয়ে যাওয়া ধনসম্পত্তি ফিরে পাওয়া যাবে, যার পুত্র হয়নি তার পুত্র হবে, অর্থাৎ অপুত্রের পুত্র হবে, দরিদ্রের ধনসম্পত্তি হবে, ধনসম্পদ বৃদ্ধি পাবে। ঠিক আছে,
এখানে অর্থাৎ মনসার পুজো করলে এইগুলো হবে। এবং ব্রাহ্মণ শ্রেষ্ঠের কথা বলা আছে, ব্রাহ্মণ শ্রেষ্ঠ যাত্রা বইয়ের কথা বলা আছে। এবং আমরা দেখব হাসান হোসেন নামের যে দুইজন, যেহেতু পাড়াটার নাম হাসান হোসেন, এই হাসান হোসেনের এরা কোথায় বাস করতো না, এরা দক্ষিণে হোসেনহাটি গ্রামে এরা দুজন শট এরা বসবাস করতো। হ্যাঁ, এবং যারা সর্বদা কখনো সমাজের হিত কাজ করতো না, সবসময় বিপরীত কাজ করতো। এবং এই হোসেনের একজন শালা ছিল, তার নাম হচ্ছে আবদুল্লাহ, যার বড় অহংকার ছিল। এবং এখানে কেতাব, অর্থাৎ কেতাব ভালো জানেন যিনি, তিনি হচ্ছেন তকাই মোল্লা। এবং হোসেন কাজী চলে পায়ে দিয়ে কি চামর, আর হাসন কাজী চলে পায়ে দিয়ে মোজা। তবে এখানে ইন্টারেস্টিং বিষয় যে এখানে হোসেনের মা ছিল হিন্দু। তাহলে এই হোসেনের মা ছিল হিন্দু, এখানে কোথাও যেন সেই সময়ে যে হিন্দু রমণীদের বলপূর্বক বিবাহের রীতিটা কি ছিল না, সেটা কিন্তু গবেষণার বিষয় আমাদের আলোচনা করতে হবে। এবং জোলার পুত্রের নাম সবধর, আর তাজদি জোলার পুত্র হচ্ছে শুভধন। ঠিক আছে, এইগুলো কিন্তু আমরা এখান থেকে এই তথ্যগুলো পাবো। এবং এইখানে আমরা দেখবো মনসা নোটিবেশে চাঁদের মহাজ্ঞান হরণ করেছে, এই তথ্যটাও কিন্তু এখান থেকে পাবো। এরপরে চলে যাব আমরা 8 নম্বরে গুয়াবাড়ি পালাতে যে সমস্ত তথ্যগুলো পাবো। এখানে আমরা দেখতে পাবো যে চাঁদ সওদাগরের নামটা প্রথম পাই। তাহলে চাঁদ সওদাগরের নামটা আমরা কোন পরিচ্ছেদে প্রথম পাই সেটা আমরা দেখতে পাবো। এবং চাঁদ সওদাগরের পিতার নাম কি? চাঁদ সওদাগরের পিতার নাম হচ্ছে বিজয় সাধু। সনকার 6 পুত্রকে বিদ্যাধর বলা হয়েছে। এবং এখানে আমরা দেখব যে মনসা তার চাঁদের যে নন্দন বাড়িটা ধ্বংস করে দিয়েছিল, সেই নন্দন বাড়িটা যে ধন্বন্তরী ওঝা কোন মন্ত্রে জীবিত করে দিয়েছিল না, সেটা হচ্ছে আবাহন মন্ত্রে জীবিত করে দিয়েছিল, আবাহন মন্ত্রে। এবং ধন্বন্তরী ওঝা তার স্ত্রীকে কিসের উপাখ্যান শুনিয়েছিল না, সেটা হচ্ছে পতিব্রতা সতীর উপাখ্যান শুনিয়েছিল। এবং এখানে আমরা দেখবো, এরপরে চলে যাব ধন্বন্তরী বধপালা। তার কারণ মনসা বুঝতে পেরেছে যে চাঁদ সওদাগরকে ধ্বংস করতে গেলে, চাঁদ সওদাগরকে যদি শেষ করতে হয়, তাহলে কিন্তু আগে ওই ধন্বন্তরী ওঝাকে কিন্তু ধ্বংস করতে হবে। এই জন্য আমরা দেখব প্রথমে সেখানে মনসা মালিনীর বেশ ধারণ করে যে ধন্বন্তরী ওঝার যে এলাকা বা গ্রাম, সেটা হচ্ছে শঙ্কুর নগর, সেখানে প্রবেশ করে। হ্যাঁ, সেই শঙ্কু নগরে যখন প্রবেশ করে মনসা, সেই সময় তার সাজটা কিরকম ছিল না, কানে ছিল কর্ণফুল, নাগের মুকুট, পদ্মনাগের হার, শঙ্খনাগের শাখা, আড়াই নাগের কাঁচলি, কোটিতে কিঙ্কিনি, হ্যাঁ, কপালে ধোড়া, চরণে নুপুর, বিঘতিয়া বড়া, কাঁচলি 3 বেকা। এখানে তোমরা বুঝতেই পারছো যে মনসার আভরণ বলতে আমাদের যেরকম অলংকার পরিধান করে মেয়েরা, সেই রকম কিন্তু নয়। তার আভরণ হচ্ছে কিন্তু সর্পভূষণ। ঠিক আছে, এটা কিন্তু অনেক সময় গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে যে কোন কোন সাপ তার কোন অলংকার ধারণ করেছিল। আমি আরেকবার এটা তালিকাটা দিয়ে দিচ্ছি। সাপের নাম: সাপ হচ্ছে আড়ারিয়া বেকা হয়েছিল আসন, পাটেশ্বরী সাপ হয়েছিল বসন, খইয়া জাতি সাপ হয়েছিল শোভা, বিগতিয়া হয়েছিল খোপা, কুণ্ডলিয়া হয়েছিল কর্ণের কুণ্ডলী, জাতি সাপ হয়েছিল মাথার পুঁটুলি, সিন্দুরিয়া হয়েছিল মাথার সিঁদুর, বিগতিয়া হয়েছিল পায়ের নুপুর, সূর্যমণি হয়েছিল শাড়ির আঁচল, আর ধামু হয়েছিল কাঁচলি। ঠিক আছে, এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য এখানে মাথায় রাখতে হবে। এবং ধন্বন্তরী ওঝার বধের জন্য আমরা দেখব যে মনসা বিষ দই প্রয়োগ করবে। 7 দিনে সেই বিষ দই শীতল হয়েছিল এবং সেটা খেয়ে সে মারা যাবে। হ্যাঁ, এবং এখানে মনসার যে চলার যে ভঙ্গিটাকে তুলনা করা হচ্ছে এরকমভাবে: কপটে চলিল পদ্মা গোয়ালিনীর ছন্দে, এই কালে বলা ভাই লাচারির প্রবন্ধ। অর্থাৎ এই লাচারির, মনসা মঙ্গল যে লাচারি, সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, ধন্বন্তরীর পরিচয়টা একটু দিয়ে দিই। তার বাবার নাম হচ্ছে বীরেশ্বর, তার পিতামহ হচ্ছে রামেশ্বর। হ্যাঁ, আর কবিশেখর আচার্য সরস্বতীর গোচর অনেক পুরুষ ধরে 40 গ্রামে তিনি বসতি স্থাপন করে। আর গোয়ালিনী বলেছিল, গোয়ালিনী অর্থাৎ মনসা গোয়ালিনী তার যে পরিচয় দিয়েছিল: বাপ মোর মণ্ডলিয়া, দেশের রক্ষক ভাই, একই বাথানে আছে 1600 গাই। ধন্বন্তরী যে দধি কিনেছিল কত কাহন দিয়ে না, 100 কাহন দিয়ে কিনেছিল। ঠিক আছে, এরপরে আমরা দেখব যে মনসা তারপরে চাঁদ সওদাগরকে হত্যা করার জন্য আমরা দেখব প্রথমে সহেলার বেশ ধারণ করবে ধন্বন্তরী। আগেকার দিনে এই যে সহেলি বা মিতা পাতানোর ব্যাপারটা কিন্তু রয়েছে। তোমরা প্রথম প্রতিশ্রুতি উপন্যাসে কিংবা বিষবৃক্ষ উপন্যাসে দেখবে যে মিতা পাতানো, কিংবা সাঁওতাল সমাজের মধ্যেও এই ধরনের মিতা পাতানোর ব্যাপার আছে। নামের সঙ্গে নাম মিলে গেলে মিতা বা বন্ধু পাতানো হতো। তো এখানেও আমরা দেখব
যে মনসা ধন্বন্তরী ওঝাকে বধের জন্য তার যে ধন্বন্তরী ওঝার যে স্ত্রী কমলার কাছ থেকে জেনে নিয়েছিল, কিন্তু জানতে সে তো সহজে বলবে না, তার জন্য কি হয়েছিল না তার সঙ্গে বন্ধুত্ব বা মিতা পাতিয়ে নিয়েছিল। ঠিক আছে, মিতা পাতিয়ে সে তার কিভাবে সে মৃত্যুবরণ করবে, অর্থাৎ তার মৃত্যুটা কিভাবে হতে পারে ধন্বন্তরী ওঝা সেটা জেনে নিয়েছিল। সেটা ছিল কি না ভাদ্র মাসে মঙ্গলবার অমাবস্যা তক্ষক দংশে যদি ব্রহ্ম তালুকে যদি তক্ষক সাপ দংশন করে ভাদ্র মাসে মঙ্গলবার অমাবস্যা তিথিতে, তাহলেই কিন্তু ধন্বন্তরীর মৃত্যু হবে। ঠিক আছে, এবং আমরা দেখব এখানে মনসার শ্বেত মাছি রূপ ধারণ করার কথা বলা হয়েছে। আবার ধন্বন্তরী ওঝাকে বাঁচানোর যে উপায়টা এখানে বলা হয়েছে যে মলয়া মন্দারে মেরু হিমালয় গিরি, ঔষধের নাম ছিল শ্রীহরি, রাত্রের মধ্যে আসতে পারে পদ্মাবতী, কিন্তু এই অর্থাৎ মলয়া মন্দার যে মেরুতে হিমালয়গিরি সেখানে ওষুধ আছে শ্রীহরি, সেটা নিয়ে আসতে হবে রাত্রের মধ্যে, কিন্তু মনসা কি হবে সেই ওষুধটা হরণ করে নেবে, যে কারণে তাকে আর বাঁচানো যাবে না। ঠিক আছে, এরপরে যে পালাটা হচ্ছে সেটা হচ্ছে 6 কুমার বধ পালা। এখানে আমরা দেখব মনসার নটির বেশ ধারণ করবে এবং চাঁদের যে 6 পুত্র, সেই চাঁদের 6 পুত্রকে যারা পড়াতো, কারা পড়াতো না সময় পণ্ডিত। ঠিক আছে, এবং এই 6 পুত্র তৃতীয় প্রহরে মায়ের কাছে গিয়ে বলেছিল যে পান্তা ভাত খাবে। ঠিক আছে, অষ্টনাগ পান্তা ভাত খাবে, কিন্তু সেই পান্তা ভাতে কিন্তু ওই বিষ মেশানো থাকবে, যার ফলে কিন্তু এরা মারা যাবে। 6 কুমার বধ পালাতে আমরা দেখবো চাঁদের যে 6 পুত্রের নাম এখানে কিন্তু বলা আছে, যে গোবিন্দ, মাধব, রাম, শিব, বিদ্যাধর, এই 6 পুত্রের নাম কিন্তু অনেক সময় পরীক্ষায় পড়তে পারে। এবং তারপরে আমরা দেখবো ঝালুবাড়ির পুজোতে, সেখানে নেতার আদেশে মনসা চম্পকনগরে সেখানে প্রবেশ করবে এবং ঝালুমালুকে তিনি স্বপ্ন দেবেন। ঝালুমালু তখন মনসার পুজো করবে। এই ঝালুমালু হচ্ছে কি না এরা হচ্ছে ওই কালিদয় সাগরে মাঝিগিরি করে, নৌকা বায়। ঠিক আছে, এবং মনসার বলে তাদের সব দুঃখ ঘুচে যাবে। এবং নেতার আদেশে ঝালুবাড়ির পুজো মণ্ডপে মনসা সনকার মাসি রূপে সেখানে প্রবেশ করে এবং সনকাকে তিনি পুত্রবর দেন, যে দিলাম পুত্রবর, নাম থুইও লক্ষিন্দর। তাহলে এই লক্ষিন্দর নামটা রাখতে বলেছিল, কিন্তু এই মনসা দিয়েছিল। এবং আমরা এবারে দেখব যে স্বর্গের যে দেবতা অনিরুদ্ধ এবং উষা, তারা অনিরুদ্ধ হচ্ছে লক্ষিন্দর রূপে আর উষা হচ্ছে বেহুলা রূপে জন্মগ্রহণ করবে। ঠিক আছে, এবং এরা যে জন্মগ্রহণ করবে এটা কিন্তু আমরা দেখব আগে থেকে মানে এরা ভাবছিল আর কি, যে মনসার যে সনকার কত কষ্ট পুত্র হারিয়ে একদিন ওই তারা ভ্রমণ করছিল, যেমন বলছে যে অনিরুদ্ধ উষাকে বলছে, অনিরুদ্ধ বলে প্রিয়া কহি তোমার ঠাঁই, পুত্র দুঃখ সমদুঃখ ত্রিভুবনে নাই। এখান থেকে একটা লাইন দিতে পারে যে পুত্র দুঃখ সমদুঃখ ত্রিভুবনে নাই, এই লাইনটা কে বলেছে? এটা অনেক সময় মনে হবে যে সনকা কিংবা চাঁদসাগর বলেছে, কিন্তু না, এটা অনিরুদ্ধ বলেছে, যে 6 পুত্র তার মনে, অর্থাৎ দুঃখ অনুভব করছে। ঠিক আছে, তো দুঃখ অনুভব করছে তখন একেই কিন্তু মর্তে পাঠানো হবে। আর মর্তে পাঠাতে গেলে একটা দোষ ত্রুটি দেখতে হবে, তখন এই নৃত্যের মধ্যে এদের ত্রুটি খুঁজে পাবে। এই নৃত্যের ত্রুটির জন্য কিন্তু মহাদেব মনসার নির্দেশে এদেরকে মর্তে পাঠাবে। এবং তারপরে দেখবো আমরা যমযুদ্ধ পালা। সেখানে যমযুদ্ধ পালাতে আমরা দেখব যে কিভাবে অনেকগুলো এখানে যে যমের নাম কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, যে ধরুন তাদের নামগুলো বলা হয়েছে, যমদূতের তালিকা এখানে দেওয়া আছে, সেই যমদূতের তালিকা অনেক সময় কিন্তু পরীক্ষায় পড়তে পারে। ভীম, ভীমাক্ষ, ধূম্রলোচন, দীর্ঘমুখ, সূচিমুখ, জয় ধর্ম, জয়মঙ্গলা, ধর্ম, ধর্মাক্ষ, কালা, লোধ, শুকরবদন, বজ্রকাল, ত্রিশিরা। ঠিক আছে, এই ধরনের এদের কথা বলা আছে যারা মনসার হয়ে কিন্তু যুদ্ধ করবে। ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা দেখব যে এই মনসাকে শিব বলবে, যখন একে অভিশাপ দিয়ে পাঠানো হবে তখন শিব একটুখানি এখানে বলে দেবে যে অনিরুদ্ধ, উষা আমার প্রাণের দোষর, একটু তাদের কম দুঃখ দিতে বলবে। ঠিক আছে, এবং এখানে আমরা দেখব উষার জন্য তার সখীরাও বেদনা প্রকাশ করবে, রম্ভা, উর্বশী, চিত্ররেখা। আর এইখানে অনিরুদ্ধ হচ্ছে কামদেবের পুত্র আর বাণ রাজার কন্যা হচ্ছে উষা। ঠিক আছে, অনিরুদ্ধ শিবের প্রতি একটা কথা বলবে যে আমার পিতামহ যদু, কুলের কানু, নারায়ণের সহ তোমার অভেদ তনু, ভাটি রাজ্যে যমরাজার 2 শালক, জয়মঙ্গলা, কালা, লোধ নামে যমদূতের হাতে পায়ে গোত, লোধের ভাই শুকরবদন। অর্থাৎ এই যমদূতের তালিকা বলছে, তাদের কথাটা এখানে বলেছে, যে 14 যমের কথা বলেছে যারা ওই বৃক্ষতলে বসেছিল। ঠিক আছে, এদের সঙ্গে আমরা দেখবো যে মনসার যে বাহিনীর সঙ্গে কিন্তু যুদ্ধ হবে। মনসার ওই কর্কটনাগ, নাগরাজ এরা সব যাবে, যে যুদ্ধে জয়লাভ করবে। তারপরে আমরা দেখবো যাত্রাপাটন পালা, 13 নম্বরে যাত্রাপাটন পালা আছে, যে এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে
চাঁদ হচ্ছে যেখানে কিন্তু বাণিজ্যে যাবে, চাঁদ বাণিজ্যে যাবে, সেই যাত্রাপটনের কথা বলা হয়েছে। এখানে আমরা যে যে চাঁদের যে 14টা ডিঙার নাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চাঁদ সওদাগর যে ডিঙাতে ছিল তার নাম হচ্ছে মধুকর। এটা দুই দিক দিয়ে পরীক্ষায় আসতে পারে। প্রথমত যাওয়ার সময় যে ডিঙার তালিকা আর আসবার সময় ডিঙার তালিকা। যাওয়ার সময় প্রথমে ছিল মধুকর, যেখানে চাঁদ সওদাগর ছিল। দ্বিতীয় ছিল বিজু সিজু। তৃতীয় ছিল গুয়ারেখি, যার উপরে চড়ে, এই গুয়ারেখি ডিঙার উপরে চড়ে কিন্তু রাবণের লঙ্কা দেখা যায়। চতুর্থ হচ্ছে ভাড়ার পাটুয়া, যেখানে তালিমের নাটুয়া ছিল। পঞ্চম হচ্ছে শঙ্খচূড়। ষষ্ঠ হচ্ছে অজয় শিলপাট, এখানে শ্রীকলার হাট বসেছিল। আর সপ্তম হচ্ছে উদয়সারা, যেখানে এই উদয়সারাতে অর্ধেক নৌকায় ঝড় বৃষ্টি হয় আর অর্ধেক নৌকাতে খরা থাকে। অষ্টমের নাম হচ্ছে টিয়াটুটি, যে নাই ছিল ওই পাট আর ভুটি যেখানে রাখা ছিল। আর নবম হচ্ছে ধবন, যার বাঁকে বাঁকে খায় শতেক ছাগল। দশম হচ্ছে কেদার। 11 নম্বর হচ্ছে পক্ষীরাজ, যেখানে অনেক বৃক্ষরাজ ছিল। 12 নম্বর হচ্ছে ভীমাক্ষ, যেখানে শঙ্খ ছিল 14 লক্ষ। 13 নম্বর শঙ্খতালি, যেখানে চন্দন কাঠ ছিল। আর 14তম হচ্ছে আজেলা কাজেলা, যেখানে শতেক ছাগল খাওয়ার কথা যেখানে বলা হয়েছে। এবং এখানে আমরা দেখব যে চাঁদ সওদাগর কোন দেশে বাণিজ্য করতে যাবে। আমরা জানি যে চাঁদ সওদাগর দক্ষিণ দেশে যাবে, কিন্তু দক্ষিণ দেশ ছাড়াও তিনি অন্যান্য দেশগুলোতে যায়নি কেন, তার কারণটা কিন্তু এখানে বলা হয়েছে। উত্তর দেশের রাজার নাম হচ্ছে মুক্তিশ্বর, যে হচ্ছে মরিচের অন্ন খায়, ঠিক আছে। পূর্ব দেশের রাজার নাম হচ্ছে বিদ্যাসঙ্গ, লোক সাধু, সকল জাতির ভাইয়ের বধূ বদল করে, হ্যাঁ, এবং বোনকে নিয়ে ঘর করে ভাই শালা, এরকম একটা অপবাদ আছে, এই কারণে এই দেশে যায়নি। আর পশ্চিম দেশের লোক হচ্ছে বড়ই বর্বর লোক, গলায় পাটা দিয়ে চলে, হিন্দু ব্রাহ্মণের চিহ্ন নেই, সকলের কান কাটা, 16 বছরের যুবতীর সেখানে বিয়ে হয়, পুরোহিত বাড়ি থাকে দক্ষিণার লাগিয়া। এই জন্য এইসব 3টে দেশে যায়নি, তিনি গিয়েছিল দক্ষিণ পাটন, এবং দক্ষিণ পাটনের রাজার নাম হচ্ছে বিক্রমকেশর, ঠিক আছে। এবং এখানে আমরা দেখতে পাবো যে কালিয়া ডোমের স্ত্রীর নাম গৌরী। সর্বপ্রথম মনসার পুজো করেছিল বচাই। মহাদেব চণ্ডীর কাছে মনসাকে ফুলের সাজিতে লুকিয়ে রেখেছিল। বিজয়গুপ্তকে মনসা স্বপ্ন দেখিয়েছিল, এখানে আমরা বিষয়গুলো জানি। এরপরে হচ্ছে বস্তু বদল। এই যে দক্ষিণ দেশে তিনি বাণিজ্য করতে গেলেন, বাণিজ্য করতে গিয়ে তিনি কোন কোন বস্তু, মানে চাঁদ সওদাগর কোন কোন বস্তু দিয়েছিল, আর হচ্ছে বিক্রমকেশর কি কি দিয়েছিল, ঠিক আছে। বিক্রমকেশর কি কি দিয়েছিল আর চাঁদ সওদাগর কি কি দিয়েছিল, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। আমরা দেখব যে এখানে চাঁদ দিয়েছিল হচ্ছে মূলা, চাঁদ দিয়েছিল মূলা, বিক্রমকেশর দিয়েছিল মূলার পরিবর্তে গজদন্ত। চাঁদ দিয়েছিল হরিদ্রা, আর বিক্রমকেশর দিয়েছিল সোনা। চাঁদ দিয়েছিল কলাই, বিক্রমকেশর দিয়েছিল মুখতা প্রবাল। চাঁদ দিয়েছিল চট, বিক্রমকেশর দিয়েছিল পট্টবস্ত্র। চাঁদ দিয়েছিল নারকেল, বিক্রমকেশর দিয়েছিল শঙ্খ। চাঁদ দিয়েছিল পাকড়ি গুয়া, বিক্রমকেশর দিয়েছিল মানিক। চাঁদ দিয়েছিল মুসুরি, বিক্রমকেশর দিয়েছিল রক্তহিঙ্গুল। চাঁদ দিয়েছিল বাউস, বিক্রমকেশর দিয়েছিল দাক্ষা। ছাগল দিয়েছিল চাঁদ, তার পরিবর্তে বিক্রমকেশর দিয়েছিল হরিণ। বারকোষ দিয়েছিল চাঁদ, তার পরিবর্তে বিক্রমকেশর দিয়েছিল পিতলের থাল। আর কুকুর দিয়েছিল চাঁদ, তার পরিবর্তে বিক্রমকেশর দিয়েছিল ঘোড়া। আর কাক দিয়েছিল চাঁদ, তার পরিবর্তে বিক্রমকেশর দিয়েছিল কাকাতুয়া। চাঁদ দিয়েছিল টিয়া, তার পরিবর্তে বিক্রমকেশর দিয়েছিল সুখ। তো এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় পড়তে পারে। দক্ষিণে আমরা দেখবো এখানে রঙ্গাই পণ্ডিতের কথা আছে, তিনি ফেরার কথা বলেছিল, ঠিক আছে। এরপরে আমরা দেখব যে ডিঙ্গা বুড়ানোর কথা আছে। 15 নম্বর ডিঙ্গা বুড়ানো, লক্ষিন্দরের জন্ম, চাঁদ লাঞ্ছনা, ঠিক আছে। এখানে আমরা দেখব এই যে শিবকে পুজো করে যারা বিপদে পড়েছিল, লঙ্কা রাবণ বিপদে পড়েছিল, শ্রীরাম লক্ষণ, লবণাসুর ছিল শিবের, তার লবণাসুরকে বধ করেছিল শত্রুঘ্ন। মহাসুর বান, তিনিও শিবের ভক্ত ছিল, তাকে শ্রীকৃষ্ণ বধ করেছিল। চাঁদ সওদাগরকে মনসা। তাহলে এখানে আমরা দেখবো যে চাঁদ সওদাগর যারা শিবের ভক্ত তাদের কিন্তু অনেক কিন্তু লাঞ্ছিত হতে হচ্ছে, ঠিক আছে। শিব এখানে আমরা দেখবো চাঁদ 14টা ডিঙা ডুবে যায়, কোনো রকমে তিনি প্রাণ রক্ষা পায়, হ্যাঁ। আর চাঁদকে ডুবানোর জন্য মনসার যে হাতিয়ার ছিল, সেখানে ছিল 49 বায়ু আর হনুমান, আর দ্বাদশ মেঘ ছিল প্রধান, ঠিক আছে। নৌকাটা যেখানে ডুবেছিল সেটা হচ্ছে কালীদহের মাঝখানে। বায়ুকোণ থেকে মেঘ পূর্বকোণে গিয়েছিল, ঠিক আছে। আচ্ছা, নদী আর মেঘের অবস্থা যে ভালো ছিল না সেটা বুঝেছিল ওই দুলাই নামে যে কাণ্ডারি, যে চড়ন নৌকায় থাকে। এই কাণ্ডারি দুর্লভ বলে সবাইকে ডেকেছিল, ঠিক আছে। আর মেঘের বেগতিক অবস্থা থেকে কেঁদেছিল দীর্ঘরায়, কেঁদেছিল পুত্র বলে। প্রথম যে 14 ডিঙ্গার কথা বলা হয়েছিল, এবারে যখন ডুববে সেটা কিন্তু উল্টো দিক থেকে, ঠিক আছে। তার মানে শেষে ডুববে মধুকর, ঠিক আছে। ওই লিস্টটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর এরপরে আমরা দেখবো সনকার সাতভক্ষণে যেগুলো দেওয়া হয়েছিল, ওই
গৈনারি লতা, মধুলতা, লাউসা, কলমি, নানা প্রকার রান্নার বর্ণনা রয়েছে এবং অতি পরমা সুন্দরী রানীর কথা, হীরাবতীর কথা আছে। এবং আমরা দেখব মনসা যেগুলো হরণ করেছিল, মনসা গাভী রূপে কলার বাকল হরণ করেছিল, দাঁড়কা রূপে চাউল হরণ করেছিল, চিল রূপে মৎস্য হরণ করেছিল, যে কারণে চাঁদ দুর্বল হয়ে পড়েছিল। চাঁদের কাছ থেকে কুমারের বউ কাষ্ঠ বোঝার পরিবর্তে চাঁদকে 4 পণ কড়ি দিয়েছিল। সেই 4 পণ কড়ি নিয়ে চাঁদ কি কি করার কথা বলেছিল? 1 পণ কড়ি দিয়ে খৌরশুদ্ধি করার কথা বলেছিল, আর 1 পণ কড়ি দিয়ে চিড়া কলা খাওয়ার কথা বলেছিল, 1 পণ কড়ি দিয়ে নটি বাড়ি যাওয়ার কথা বলেছিল, আর 1 পণ সনকাকে দেওয়ার কথা বলেছিল। ঠিক আছে। এবং মনসা নাপিত বেশে চাঁদকে ছলনা করেছিল। এরপরে আমরা দেখতে পাবো যে মনসার আদেশে চাঁদের ডিঙা ডোবানোর জন্য যে সমস্ত নদী কালীদের অভিমুখে গিয়েছিল, মন্দাকিনী, ভোগবতী, পদ্মাবতী, সরস্বতী, যমুনা আর ইচ্ছামতী। এবারে আমরা দেখবো যে লক্ষিন্দরের 16 নম্বরে দেখবো যে লক্ষিন্দরের বিবাহের জন্য ফলে এখানে বিবাহের জন্য যে যে কন্যার খোঁজ করা হয়েছিল সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। কোন কোন কন্যার খোঁজ করা হয়েছিল? যেমন পশ্চিম দেশের কন্যা হচ্ছে কালীতারা, উত্তর দেশের কন্যা হচ্ছে শিবদুর্গা, দক্ষিণ দেশের কন্যা ভবানী, পূর্ব দেশের কন্যা হচ্ছে করুণাময়ী, ঈশান কোণের কন্যা হচ্ছে বেহুলা। বেহুলার পিতার নাম সায়সদাগর আর মায়ের নাম সুমিত্রা এবং তার 6 জন ভাই ছিল। বেহুলার কি কি গুণ ছিল? না, বেহুলা 6 মাসের মরার প্রাণ ফিরিয়ে দিতে পারে, লোহার কলাইকে সিদ্ধ করতে পারে এবং ডিঙ্গা যদি ডুবে যাওয়ার সম্পত্তি কিন্তু তুলে আনতে পারে। ঠিক আছে। এরপরে আমরা দেখব উজানিনগরে চাঁদ যখন গিয়েছিল সেখানে 2 প্রহরে পূর্ণবসু নক্ষত্র ছিল, তিথি ছিল একাদশী, বুধবার, সহস্র হাজার পাইক এবং হাতির পিঠে চড়ে সাধু সদাগর গিয়েছিল। ঠিক আছে। শাহের পুকুরে মুক্তাসর, যার পূর্ব বাড়ি ছিল চাঁদ, বেহুলাকে মনসা স্বপ্ন দেখিয়েছিল মুক্তাসরে স্নান করে লক্ষিন্দর তার পতি হবে এবং এখানে আমরা বেহুলার বয়স পাই 12 বছর। মুক্তা সরোবরে ডুব দিয়ে বেহুলা পেয়েছিল শঙ্খ সিন্ধু আর মনসা পেয়েছিল জ্যোতির সামগ্রী। ঠিক আছে। সাহেব বাড়ির উত্তরে মনসার পুরী ছিল। লক্ষিন্দরের দেওয়া মরা শোল বেহুলা কালিকা মন্ত্রে বাঁচিয়ে দিয়েছিল। ঠিক আছে। আর এখানে আমরা দেখবো চাঁদের যে পিতামহ নীলাম্বরের কথা বলা আছে, তার গোত্র কাশ্যপ গোত্রের কথা বলা হয়েছে। মুকাই গণক পাঁজি দেখে বলেছিল যে বিবাহের দিনে নানান প্রকার সর্প সমস্যা মানে সর্পের জঞ্জাল হতে পারে এবং লগ্ন 6 মাস ছিল না, এই কথা বলেছিল যে লগ্ন 6 মাস নেই, কিন্তু চাঁদ সে কথা না শুনে করেছিল ওই নানা রকম সাঁতারি পর্বতে বাসরঘর নির্মাণ করে সে বিবাহের ব্যবস্থা করেছিল। ঠিক আছে। এবং আমরা দেখবো এখানে একটা গুরুত্বপূর্ণ নারদ বলেছিল যে পৌরাণিক নফর আছে চাঁদর বিদ্যমান, মেষ রাশি হয় যার, নক্ষত্র অশ্বিনী, মাসের 27 দিনে 1 লগ্ন আছে, শনি সম উদয় হইয়াছে তার পাশে, বৈশাখ মাসে যদি গেল 3 দিন তবে সাধু পাবে ভালো দিন। এটা হচ্ছে বিবাহের তারিখ হিসাবে বলেছিল। এবং তারপরে আমরা দেখব যে 17 নম্বরে যে বিবাহের লোহার বাসরঘর নির্মাণের কথা বলা হয়েছে। সনকার মাসি রূপে সেখানে সনকার মাসি রূপে মনসার আগমন ঘটে। মনসা কর্তৃক লক্ষিন্দরকে বরদান করা হয় যে শাস্ত্রে পণ্ডিত হও ধনের ঈশ্বর, তোমার তরে বর দিল মহামায়া, শ্রীরামের বিক্রঘু মদনের কায়া, শুভদৃষ্টে তোমার দেখুক বাম্মায়, একথা বলেছিল। ঠিক আছে। এবং 1400 কর্মকারকে ডাক দেওয়া হয়েছিল ওই বাসরঘর নির্মাণ জন্য এবং তাদের মধ্যে প্রধান ছিল তারাপতি কর্মকার। তারাপতি কর্মকারের দৈহিক যে বর্ণনা দেওয়া হয়েছে এখানে, দীর্ঘ হাত পা, মাথায় কটা চুল, ডান হাতে হাতুড়, বাম হাতেতে তুল, পিঙ্গল মাথার চুল, বেকা কাকালি, নাকে মুখে পড়িয়াছে আগুনের ছালি এবং 2 প্রহরের মধ্যে বাসর নির্মাণ শেষ করতে হবে। পূর্ব দিকে লোহার বাসরঘর নির্মাণ করা হয়েছিল এবং তার পরিমাপ কি ছিল বাসরঘরের? না, সদাগরের হাতে দৈর্ঘ্যে 7 গজ আর আড়ে ছিল 6 গজ। ঠিক আছে। সকল কামার যখন শুরু করেছিল কাজটা বিশ্বকর্মাকে স্মরণ করেছিল এবং সেখানে মনসাজ তারাপতি কর্মকারকে বলে দিয়েছিল যে একটা ছিদ্রে ওই একটা কোণে বাসরঘরে একটা কোণে ছিদ্র রাখার জন্য এবং তাকে নানা রকম ভয় দেখিয়েছিল যে যদি না করে তাহলে নানা প্রকার তার ক্ষতি করে দিতে পারে। এবং লোহার বাসরঘরের চারিদিকে যারা ছিল সেটা হচ্ছে গাড়ুরিয়া ওঝা ছিল, পোষানিয়া কঙ্ক ছিল, ময়ূর ছিল, নেউল ছিল। ঠিক আছে। এবারে লক্ষিন্দরের 18 নম্বরে দেখবো লক্ষিন্দরের যে বিবাহ পালা, সেখানে কারা কারা এসেছিল? রায়বাসিয়া পাইক এসেছিল 1400 পাইক, 1300 গাবর পাইক, 3000 কামানি পাইক, 200 গাড়ুরিয়া ওঝা, 1400 কুলীন ব্রাহ্মণ এসেছিল, 700 ধোপা এসেছিল, 300 ভাট এসেছিল, 900 ব্রাহ্মণ, 900 মালি, 1200 যুগী, 1300 তাঁতি, 400 কুমার, 100 নাপিত, 700 সোনার উপর দোলে, 7000 বিদ্যুৎ বাজিকর, 300 প্রধান সুতিধর, 70 খানা সোনার পালঙ্ক, 2000 ঢাক, 1000 মৃদঙ্গ এসেছিল। ঠিক আছে। এবং ঈশান কোণে ওই কাল জেঠি ডেকেছিল। গঙ্গার তীরের উত্তরে উজানি সীমা, উত্তরে পশ্চিমা শাহের বাড়ি ছিল। ঠিক আছে।
এবং নগরের মণ্ডলের নাম ছিল হরিসাধু, যার গলায় দেওয়া হয়েছিল পারিজাতের মালা। সুমিত্রার বড় ঘরের নাম হচ্ছে উদয়তারা, বড় ঘরের নাম উদয়তারা, যেখানে লক্ষ্মীধরের ঘোড়া দাঁড়িয়েছিল। ঠিক আছে। আচ্ছা, গঙ্গাধর আর যাত্রাবর সময় পণ্ডিত, এরা দুই দুই কুলের পুরোহিত ছিল। ঠিক আছে। আর বিয়েতে যারা ইয়তি এসেছিল, শশীমুখী ছিল, শশীমুখী যার স্বামী কিনকিন করে। রুই, যার স্বামীর মস্তকে চুল গাছ আছে দুই। রূপাই এসেছিল। রাধা, যার স্বামী পোষানিয়া গাধা। শুয়া, যার স্বামী ডালুয়া বানর মুয়া। 19 নম্বরে আমরা দেখব যে লক্ষিন্দর দংশন পালা। এখানে লক্ষিন্দরকে দংশন করা হবে, অষ্টনাগকে ডাকা হবে, অষ্টনাগ তাকে এবং এখানে আমরা দেখব বেহুলার বয়স 12.5 বছর পাই। কালীনাগের মায়ের বোন হচ্ছে মনসা। নেতা 2.5 অক্ষরে মন্ত্রে বেহুলার নিদ্রা পাড়িয়ে দেয়। ঠিক আছে। বেহুলার তা নরসিংহ কাটারি দিয়ে ওই কালনাগিনীর লেজটা কেটে দিয়েছিল। ঠিক আছে, যার কারণে সে পরবর্তীকালে এটা বুঝতে পেরেছিল। এবং শেষে হচ্ছে ভাসান পালা। সেখানে আমরা দেখব যখন মনসা ওই তার স্বামীকে প্রাণ ফিরিয়ে নিয়ে জন্য যখন স্বর্গে গিয়েছিল, তখন বলে দিয়েছিল যে আমি ভালো আছি কি আমার কিরকম অবস্থা সেটা কিছু চিহ্ন দিয়ে বোঝা যাবে। সিদ্ধ ধানে যদি অঙ্কুর মেলে তাহলে সে দেবপুরে চলে গেছে। সিদ্ধ ধানে যদি হরিদ্বার পাত মেলে তাহলে প্রাণনাথ মানে লক্ষিন্দর জীবিত হয়ে যাবে। আর ভাজা কলাইতে যদি অঙ্কুর হয় তাহলে 6 বছরের জীবন পাওয়া যাবে, এরকম বলে দিয়েছিল। আর যদি হাঁড়ির চালে যদি বিনা আগুনে ভাত হয় তবে দেশেতে আগমন করবে বেহুলা, এটা সে বলে দিল এই লক্ষণগুলো। ঠিক আছে। বেহুলা কর্তৃক এখানে উজানিনগরের যে বার্তা শ্বেতকাক মারফত তিনি দিয়েছিল। বেহুলার পত্রতে বাপ মা 6 ভাই এবং বধূকে নমস্কার করা হয়েছিল, পুরোহিতকে প্রণাম করা হয়েছিল। বেহুলার বড় ভাই হচ্ছে হরিসাধু। এবং তারপরে স্বর্গারোহণ পালাতে ডমনি বেশে তিনি ফিরে আসবে। কিন্তু এখানে আমি আর একটা যে বিষয় এখানে উল্লেখ করে দেব, সেটা হচ্ছে এই যে বেহুলার ভাসানে যে সমস্ত ঘাটের কথা বলা হয়েছে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথমে এই ঘাটের তালিকা পরীক্ষায় আসতে পারে। যেমন হচ্ছে প্রথমে হচ্ছে উজানিনগর, তারপরে গোদার ঘাট, তারপরে নন্দীপুর, তারপরে আপুয়াডোমের ঘাট, তারপরে মালিয়ার মালঞ্চ, তারপরে ধোনামোনার ঘাট, তারপরে খেয়ানির ঘাট, তারপরে টেটনার ঘাট, তারপরে বাঘিনীর ঘাট, তারপরে চিলানির ঘাট, তারপরে ধোবাজির ঘাট, তারপরে রাজঘাট, মোট 12টা ঘাট। আর ফেরার সময় যে সমস্ত ঘাটে যা যা করেছিল লক্ষিন্দর, ধোবাজির ঘাটে যেখানে চাপাতল, যেখানে অস্থি পুঁতেছিল সেখানে তিনি সোনা বাঁধিয়ে দিয়েছিল। বাঘিনীর ঘাটে যেখানে শালবন বাঘ হত্যা, বাঘপুরী নগর নির্মাণ করেছিল। টেটনের ঘাট যেখানে 5 জনকে একসঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল। ধোনামোনার ঘাটে যেখানে তাদের ওই যে গ্রাম বসানো হয়েছিল। আর গোদার ঘাটে গোদাকে কেটে ডিঙি স্নান করানো হয়েছিল, যেখানে সুবর্ণমূর্তি স্থাপন করেছিল লোখাই এবং স্থানটার নাম হয়েছিল গোদাবরী। আর হরিসাধুর ঘাট যেটা উজানিতে অবস্থিত, যেখানে তার বাপ মা ভাইয়ের সঙ্গে মিলিত হয়েছিল। আর চাঁদের যাত্রা পাঠানোর সময় যে সমস্ত স্থানগুলো পড়েছিল, গঙ্গাসাগর, জোকেরখানা, শঙ্খ সমুদ্র, জল মধ্যে মায়াপুরী মানে মনসা মন্দির, কুম্ভীরপূর্ণ অঞ্চল আর দক্ষিণ পাটন, এইগুলো কিন্তু পড়েছিল। ঠিক আছে। এছাড়া বেহুলার কাঁচুলিতে বিশ্বকর্মা যা যা এঁকেছিল, বেহুলা লক্ষিন্দরের বিবাহে আয়োদের তালিকা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ। আর ইন্দ্রের কারণে পুষ্প তালিকা, জয়ন্তীতে মনসার বাগানের ফুল, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আজকে আপাতত আলোচনা এই পর্যন্ত রাখলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।